এবং দেখুন 26/11 নিয়ে আজ আমরা মূলত আলোচনা করব। 26/11 দিনটা ছিল বুধবার এবং সেই মুম্বাই অ্যাটাকে প্রাণ হারিয়েছিলেন 166 জন, 300 জনেরও বেশি আহত হয়েছিলেন সেই ঘটনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে আজ 2025-এর 9 জুলাই কেন 26/11-2008 সালের বিষয় নিয়ে আলোচনা করছি। আজকেও এই বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। একদিকে তো সেই স্মৃতি আজও আমাদের মনে টাটকা রয়েছে, ঠিক তার পাশাপাশি নজর রাখতে হচ্ছে পাকিস্তানের দিকে, কারণ পাকিস্তান কি আবারও ছক কষছে 26/11-র? আবারও কি ভারতে হামলা চালাতে পারে পাকিস্তান? কেন এই প্রশ্ন? কারণ অপারেশন সিন্দুরের পর এবার কি বদলা নিতে, পাল্টা হামলা চালাতে মরিয়া পাকিস্তান? সেনা নয়, পাকিস্তানের হাতিয়ার হতে পারে জঙ্গি সংগঠনগুলি, এমনটাই জানা যাচ্ছে। এবং ভারতের ওপর হামলায় জঙ্গি সংগঠনকে ব্যবহার করতে পারে পাকিস্তান। কেন এই প্রশ্ন? কারণ আসিম মুনির তার বক্তব্যে কাশ্মীর নিয়ে তার যে মন্তব্য, তাতে ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে। পাক সেনাপ্রধান মুনিরের বক্তব্যে কিন্তু একেবারে হামলার ইঙ্গিত মিলেছে। ভারতের অমরনাথ যাত্রা 3 জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, চলবে 9 আগস্ট পর্যন্ত। সেই অমরনাথ যাত্রাকে কি টার্গেট করতে পারে পাকিস্তান? এবং অপারেশন সিন্দুর 2.0 এবার কি শুরু করতে পারে ভারত? এক্ষেত্রে ভারতের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া সম্ভব, নেওয়া উচিত এই মুহূর্তে? এবং এই মুহূর্তে পাকিস্তান কি রীতিমতো আরও একটা 26/11-র প্রেক্ষাপট তৈরি করতে রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে? কারণ অপারেশন সিন্দুর পরবর্তী সময় পাকিস্তানের টার্গেট হতে পারে কোন জায়গাগুলি? অমরনাথ যাত্রা আবারও বলছি 3 জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে 9 আগস্ট পর্যন্ত। তাহলে কি অমরনাথ যাত্রাকে টার্গেট করতে পারে পাকিস্তান? অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, কারণ অপারেশন সিন্দুরের পর এক প্রকার মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। যে কড়া জবাব, যে মোক্ষম জবাব পেয়েছে পাকিস্তান, তারপরে কিন্তু ইতিমধ্যেই তাহলে জবাব দিতে কি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? এখান থেকে আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু, প্রথমেই যে প্রশ্নটা করব আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে সাম্প্রতিক যে প্রেক্ষাপট এবং পাকিস্তানের তরফ থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে কি আরো একটা 26/11 ছক কষছে পাকিস্তান? বুঝতেই পারে, বিকজ আসিম মুনির যেটা করলেন সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকারের পর, সাক্ষাৎকার মানে ডিনার বেসিক্যালি, ওনাকে নোবেল পুরস্কার ইত্যাদি বিষয়ে নমিনেট করার পর পাকিস্তানে এসে আবার ঘোষণা করলেন যে আমরা আমাদের কাশ্মীর দখল করাই আমার মুখ্য উদ্দেশ্য, পাকিস্তান এর থেকে সরবে না এবং তার জন্য আমরা যেটুকুনি যা করা করব, সেটা কিন্তু উনি রিইটারেট করলেন। তো এইখানে আমি আপনার এই পুরো আলোচনাটায় ঢুকছি একটা ব্রেকিং নিউজ সর্ট অফ দিয়ে আপনাদেরকে একটা বিস্ফোরক তথ্য। সেটা হচ্ছে যে এই যে পাকিস্তান রাফাল, ভারতের 5খানা রাফাল গেছে এই সমস্ত বলে বেড়াচ্ছে। ভারতের আপনারা ইতিমধ্যেই জানেন যে ড্যাসল্টের চেয়ারম্যান, যারা রাফাল বানায়, তার চেয়ারম্যান যিনি মিস্টার ট্র্যাপিয়ার, তিনি বলেছেন যে একটা রাফাল লুজ করেছি ইন্ডিয়া, কিন্তু সেটা নট ডিউ টু আপনার পাকিস্তানের ফায়ারে, সেটা টেকনিক্যাল রিজনসে। কিন্তু পরে ড্যাসল্ট ক্লারিফাই করেছে যে সেটা উনি কোনো অপারেশনাল ব্যাপারে বলেননি। মিস্টার ট্র্যাপিয়ার যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে অ্যাবভ 12,000 মিটার, মানে 36,000 ফিটের ওপরে একটা এক্সটেন্ডেড ট্রেনিং মিশনের সময় কিছু টেকনিক্যাল ফেলিয়ার ঘটে। তো সেইটার সঙ্গে পাকিস্তানের কোনো মিসাইলের সম্পর্ক ছিল না, কিচ্ছু ছিল না। এইবারে যে বিস্ফোরক তথ্যটা আপনাদেরকে দেবো, তারপরে আমি আলোচনায় ঢুকে যাচ্ছি চট করে। সেটা হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেই খবরটা পেলাম। তো সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে সাংঘাতিকভাবে বোকা হয়তো বানিয়েছে, এবং সেটার জন্য রাফালের একটা স্পেশাল প্রযুক্তি আছে, সেটাকে বলা হয় এক্স গার্ড, এবং সেটা একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অংশ। সেটা আপনাদেরকে বোধহয় একদিন রাফাল সম্বন্ধে ব্যাখ্যা করার সময় দেখিয়েছিলাম। একটা পড আছে রাফালে, ওই পডের মধ্যে থেকে ওটাকে বার করা যায়, আবার রিট্র্যাক্ট করা যায়, মানে আবার ঢুকিয়ে নেওয়া যায়। সেটা বেসিক্যালি একটা আপনার ডিকয়। তো সেটা এমনভাবে কাজ করে যাতে মনে হয় যে ওই রাফালটা ওই সময় ওই জায়গাতে আছে। মানে সেটা পাইলট চুজ করে নেবেন যে ওই ডিকয়টা আপনার কিভাবে উনি ডিপ্লয় করবেন। তো সেইগুলোকেই রাফাল ভেবে পাকিস্তান হিট করেছে। জন্য পাকিস্তান এইটা জানেও না যে X2 গার্ড, এইটা কিছুক্ষণ আগে খবরটা আমি পেয়েছি
এবং আপনাদেরকে এই চ্যানেলে, সিএন চ্যানেলে, নিউজ চ্যানেলে আমি এটা ব্রেক করলাম। এবারে পরবর্তী পর্যায়ে বলুন। এক্ষেত্রে আমি একটা বিষয় জানতে চাইবো আর্যবাবু, যে ভারতকে আরো কি কড়া মনোভাব দেখানো উচিত এই মুহূর্তে? হ্যাঁ, একদম। এইখানে দেখুন, আমাদেরকে এটা বুঝতে হবে যে অমরনাথ যাত্রার আগে আমাদের পজিশনটা কি। আজকে অসমর্থিত সূত্রের খবর বলছি, সমর্থিত সূত্রের খবর নয় কিন্তু এটা। আজকে এবং কালকে জুন 7 অ্যান্ড 8 একটা আইএফ ড্রিল হয়ে গেছে রাজস্থানে, এবং সেটা জুনের 7 3:30 বিকেল 3:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম থেকে রাত্রি 9:30 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 8 অবধি হয়েছে। তারপরে জুলাই 9 অ্যান্ড 10 সেই দুদিন আমরা গুজরাটের উপরে আইএফ এর একটা ড্রিল হবে, তার মধ্যে কিন্তু হাইপারসনিক মিসাইলের আপনার সংযোগ থাকতে পারে। আমি যেটা অনেকদিন আগে থেকে বলে আসছি, এবং হাইপারসনিক মিসাইলটার আপনারা জানবেন যে তার একটা অংশের সাকসেসফুল আপনার ট্রেনিং, কি বলে আপনার টেস্ট, সেটা কিন্তু গ্রাউন্ড টেস্ট অলরেডি করা হয়ে গেছিল অনেকদিন আগেই। তো সেইটার সঙ্গে এটা সংযোগ থাকতে পারে, এবং এটা হাই অল্টিটিউড একটা মক ড্রিল হবে, এবং সেইখানে এটা কিন্তু খুব গম্ভীর একটা বিষয় যে মক ড্রিলটা আজকে গুজরাটের ওপর অসমর্থিত সূত্রে, আমি আবার বলছি, খবর পাচ্ছি হতে চলেছে আজকে এবং কালকে। সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস একটা কনসার্ন, মানে অত্যন্ত সাংঘাতিক পর্যায়ের একটা মক ড্রিল ভারত করতে চলেছে। এবং সেটার উপরে এই মুহূর্তে আপনাদেরকে আমি কনফার্ম করছি আবার প্রথম সিএন নিউজ চ্যানেলে, যে সারা বিশ্বের গ্লোবাল স্ট্র্যাটেজিক যারা বিশেষজ্ঞরা, মানে গভর্নমেন্টাল, নন গভর্নমেন্টাল যারা আছেন তারা তো বটেই, সমস্ত বিশ্ব আর কি, তারা নজর রাখছে এই মুহূর্তে। আমাদেরকে দেখতে হবে যে যারা টেররিস্টরা পহেলগাঁওতে হত্যা চালিয়েছিল তারা কিন্তু একজনও ধরা পড়েনি। আমি বারবার বলে যাচ্ছি এই কথাটা, যে তারা এসএসজির ইনফিলট্রেশন ঘটেছিল, এবং এসএসজি ইনফিলট্রেশন ঘটার পরে তাদের এই পাকিস্তান সেনার সঙ্গে যে আমি এতদিন ধরে বলে আসছি যে প্রতিটি আক্রমণের সঙ্গে পাকিস্তান সেনার লিঙ্ক আছে, পাকিস্তান আর্মি রেগুলার্স অ্যান্ড এসএসজি স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল কিছুদিন আগে তাহর রানার বক্তব্যে। এবং তারপরে গতকাল একটা পোস্টে ফক্স নিউজ একটা পোস্ট করে আমেরিকার, যেটা ট্রাম্প গভর্নমেন্টের মাউথপিস, সেই জন্য আমি নামটা করলাম। তো তার ওই নোবেল পিস প্রাইজ ব্যাপারে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নমিনেট করেছেন ট্রাম্পকে। সেই পোস্টের উপরে আমি একটা ডিটেইলড এক্সপ্লেনেশন দিই যে ট্রাম্প কি করে এটা ক্লেম করতে পারেন। তো সেইটাতে আমি বলি যে প্রথমত ইসরায়েল ইরানে কনফ্লিক্টে উনি আয়াতুল্লাহ খামেনিকে, যিনি মূল কারণ, সেই তাকে বাঁচিয়ে দিলেন ওয়েস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়াকে আপনার রেস্টলেস রাখার জন্য, এবং তার সঙ্গে পাকিস্তানকে উনি বাঁচালেন এই কারণেই যে ইন্ডিয়াকে এখানে পুরো পাকিস্তান যে এতদিন ধরে ব্লাড বাথ চালিয়ে যাচ্ছে, যে রক্তক্ষয় চালিয়ে যাচ্ছে, সেটাকে পুরো ইগনোর করলেন। এবং যে কোনো মুহূর্তে অপারেশন সিঁদুর কিন্তু রিজিউম হতে পারে, এবং এটাই হওয়া উচিত। ঠিক তার পরেই ভারতের একটি নামকরা সংবাদ সংস্থা, সর্বভারতীয় সংবাদ সংস্থা, কোনো সংবাদ মাধ্যম নয়, তারা পোস্ট করলো যে সিডিএস অনিল চৌহান বলেছেন যে অপারেশন সিন্দুর ইজ অ্যাট আ পজ, নট ইট হ্যাজ নট বিন কি বলবো স্টপ, ইট ইজ অ্যাট আ পজ। সেই ঠিক তারপরে পোস্ট করা হলো। তো এটা মারাত্মক সিগনিফিকেন্স আছে বলেই আমি মনে করি, নট বিকজ যে আমি ওই পোস্ট করেছিলাম বলে, কারণ সেই পোস্টে আমি অনেককে ট্যাগ করেছিলাম। তো সেইটা পরে মানে যে আমি এটা বলেই দিই, ফেসবুকে পোস্ট করেছিলাম, ফেসবুক থেকে আমাকে বলা হয় এটার উপরে একটা ইভেন্ট ক্রিয়েট করতে। তো আমি ইভেন্ট ক্রিয়েট করিনি, কিন্তু সেটা যথেষ্ট নাড়া ফেলে দিয়েছে। এবং তো সেই জন্যই আজকে ট্রাম্প যে আউটরাইট লাইন, মানে মিথ্যে কথা বলে চলেছেন, সেইটা বন্ধ হওয়া দরকার। এবং উনি যেটা করছেন, উনি সারা দুনিয়ায় অশান্তির মাধ্যমে নোবেল পিস প্রাইজের পেছনে পড়ে আছেন।
এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। আর পাকিস্তান যে মারটা খেয়েছে জানবেন, আমরা অফিসিয়ালি যেটা বলছি ফিগারটা, তার থেকে অনেক বেশি টার্গেটে আমরা স্ট্রাইক করেছি। অন্তত 24টা টার্গেট আপনাদেরকে আমরা বলতে পারি অ্যারাউন্ড 24 টার্গেটস দ্যাট ইন্ডিয়া হ্যাজ স্ট্রাক। মানে টেররিস্ট টার্গেট বলছি না, মিলিটারি টার্গেটস। যেটা আমরা প্রথম দিনকে করিনি, সেটা হচ্ছে আমরা শুধু মিলিটারি টার্গেটস গুলোকে টার্গেট করিনি, আমরা টার্গেট করতে গেছিলাম আপনার টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার গুলো। সেইটা ইজ আ টেকনিক্যাল এরার। সেইটাই সিরিয়াস অনিল চৌহান বলেছেন। এবং লক্ষ্য করে দেখবেন মিস্টার ট্র্যাপিয়ার এটা বলেছেন যে একটা রাফাল লুজ করেছে ইন্ডিয়া ফর টেকনিক্যাল রিজনস, ফর টেকনিক্যাল ফেলিয়ার। কিন্তু তারপরেই ওনার কোম্পানি ক্লারিফাই করেছে এটা কিন্তু অপারেশন কোনো স্টেটমেন্ট উনি দেননি। এবং সিডিএস অনিল চৌহান যেটা বলেছিলেন যে এটা ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এবং তার সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে রাফালস, এই প্লুরাল শব্দটা, এইটা কিন্তু একদম ভুল, মানে এইটা অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এইটা আপনাদেরকে আমি আজকে বলছি, যে খবরটা আমি একটু আগে পেয়েছি, যে এটা রাফালের একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে, সোজা কথায়, যেটা মানে আপনার দৃশ্যমান নয়। সেইটা সেই এক রাডার সিগন্যাল, এক আপনার সমস্ত প্যারামিটার পাঠাতে থাকে, যেটা ওই রাফালটা হিসাবে ভুল করবে এনিমির রাডার এবং সেই মিসাইল। সেটাই হয়েছে এবং সেই জিনিসটা ভারত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োগ করে গেছে। সেই জন্য ভারত এত কথা তো বলে না, ভারত চুপ করে থাকে। সেই জন্য ভারত বেশি যাতে না ডিটেলসে, টেকনিক্যাল ডিটেলসে যেতে হয়, সেই জন্য ভারত খুব অল্পর মধ্যে এটাকে বলছে। আর অমরনাথ যাত্রা এই সময় আমাদের দেখা যাচ্ছে যে লঞ্চ প্যাডগুলো ওখানে ভর্তি হয়ে গেছে। আপনাদেরকে আর একটা জিনিস জানিয়ে রাখি, পাকিস্তান ফরওয়ার্ড পোস্ট থেকে সমস্ত সেনা সরিয়ে নিয়েছে, অন্তত 3টে পোস্ট। সেইটার নামটা আমি আপনাকে কথার মধ্যেই আমি বলবো কিছুক্ষণ পরে। একটা ভিম্বারগালি, আর একটা বোধহয় হীরানগর। আমি আমার 3টে পোস্টের কথা বলছি। ফরওয়ার্ড পোস্ট থেকে অন্তত 3টে পোস্ট আমি কনফার্ম করছি যে পাকিস্তান সেনা সরিয়ে নিয়েছে ভারতের প্রত্যাঘাতের ভয়। আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ বাকি রয়েছে। আর্যবাবু একটু সঙ্গে থাকতে বলবো। দেখুন, অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হলো যে 26-11 ছক কি আবারও কষতে চলেছে পাকিস্তানে। আপনারা দেখছেন দুটো নিউজ রুম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। রয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আমি সরাসরি সময় নষ্ট না করে আর্যবাবুর কাছেই যাব। আর্যবাবু, আপনি যেমনটা বললেন কিছুক্ষণ আগে, যেমনটা বলছিলেন অপারেশন সিন্দুর স্টপড নয়, পজ করা হয়েছে কিছুদিনের জন্য। তাহলে কি আমরা বলতেই পারি যে অপারেশন সিন্দুর 2.0 শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা? এটা হতেই পারে, এটা হওয়া উচিত আমি মনে করি। আমি অন্তত মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা হওয়া উচিত। কেননা আমরা যতদিন না পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারটা মানে পুরোপুরি ধ্বংস করে দিতে পারছি, অবলিটারেট করে দিতে পারছি, ততদিন কিন্তু আমাদের পাকিস্তানের এই জঙ্গিপনার হাত থেকে মুক্তি নেই। এবং পিওকে কে আমাদের রিইউনাইট করতেই হবে, নয়তো জম্মু কাশ্মীরে কোনোদিন কোনো লোক শান্তিতে থাকতে পারবেন না, কোনো ইনভেস্টমেন্ট হবে না। এটা আমি বারবার বলছি। পিওকে ইজ ভারতের ইন্টিগ্রাল পার্ট। এবং সেইখানে আপনার পাকিস্তানি পাঞ্জাবি যারা আছে, তারা সমস্ত কাশ্মীরিদেরকে তাড়িয়ে দিয়েছে, নয় মেরে দিয়েছে, এবং নামকাওয়াস্তে কয়েকজনকে রেখেছে। পাকিস্তানি গভর্নমেন্ট তাদেরকে চালায়, আজাদ কাশ্মীর তাদেরকে বলে। তাদের কোনো অধিকারই নেই ওই জায়গাটার উপরে। সেজন্য পিওকে কে সম্পূর্ণভাবে আমাদের নিয়ে নিতে হবে, পাকিস্তানি পাঞ্জাবিদের বাদ দিয়ে আমাদের অংশ আমাদের নিতে হবে। এবং আপনার ওয়েস্টার্ন বাউন্ডারিতে ইন্টারন্যাশনাল, অ্যালং দি ইন্টারন্যাশনাল বাউন্ডারি, লাইক গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এইসব জায়গাগুলোতে বাউন্ডারি আমাদের কিন্তু পুশ করতে হবে, মানে পাকিস্তানের অংশ কিছু দখল করতে হবে। এইটা একটা। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার দেখুন 26-11-তে যেভাবে মানে মেটিকুলাসলি প্ল্যান করা হয়েছিল, আমার হাতে বিস্ফোরক কিছু তথ্য এসে পৌঁছেছে এবং ডিটেইল তথ্য। আমি সেটার উপর মধ্যে দিয়ে যাচ্ছিলাম গত 2-3 দিন ধরে, খালি ওটার উপরেই পড়াশোনা করছিলাম। তো সেখানে পাকিস্তান যেভাবে আপনার মানে কি বলবো, জিপিএস, যে ওদের যে এগুলো ছিল, ইউনিটগুলো ছিল, সেগুলোর ওয়েপন্স গুলোকে যেভাবে ওরা আপনার ফিক্স করেছে, মানে দেখে এটা মানে অ্যাবসলিউটলি মেটিকুলাস অপারেশন যেটা করা হয়েছিল। এবং
সেটা ওরা করাচি থেকে শুরু করেছিল। প্রথমে 32 জনের ওরা একটা টিম তৈরি করেছিল, তারপরে সেটা 13 জনে নামে, তারপরে 10 জন আলটিমেটলি সিলেক্টেড হয়। হুম এইটাকে লিড করেছিল ইন্ডিয়াতে ইসমাইল বলে এক ব্যক্তি, ইসমাইল খান। এর সঙ্গে ছিল বাবর ইমরান, নাসের, শোয়েব, নাজির, হাফিজ আহমেদ, জাভেদ। আর একে ওখানে মনিটর করছিল জাকিরুর রহমান নাকভি, আবু হামজা, পাকিস্তান থেকে যারা কন্ট্রোল করছিল, ইউসুফ ওরফে মুজাম্মিল, হুম আর কাসবা। এই 4 জন। আর কাসাবকে তো ধরা হয়েছিল, আর 9 জনকে মারা হয়েছিল। তো এরা বাদোয়ার পার্ক বলে সাউথ মুম্বাইয়ের হুম কাপ্পারেট বলে একটা অঞ্চল আছে, যেখানে আমি মানে ছোটবেলা থেকে থাকি আর কি। তো সেখান মানে ছুটি ফুটি কাটাতে যাই, আমার আত্মীয় থাকেন বলে। তো সেখানে আমি আবার বলেছি যে ওটা অত্যন্ত একটা পশ শুধু অঞ্চল নয়, ওখানে ম্যানহাটন অফ ইন্ডিয়া বলা হয়। এবং সেখানে মানে হু অফ ইন্ডিয়া থাকে না। এবং তার সঙ্গে ভারতের সব থেকে এবং দুনিয়ার অন্যতম ব্যবসায়ী, তার তার মানে পৈতৃক বাড়ি, সেটা হয় মাল্টি স্টোরি। হুম তো সেই বদোয়ার পার্ক, সেইখানে তার কাছে হচ্ছে, আমি আবার বলছি, আপনার অ্যাপোলো বন্দর মানে গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজমহল হোটেল, কুলাবা কজওয়ে, এবং আপনার মহারাষ্ট্র পুলিশের হেডকোয়ার্টার্স। চিন্তা করুন, মানে তার পূর্ব দিকে। আর পশ্চিম দিকে হচ্ছে আরব সাগর, একদম আরব সাগরের তীরে কাপ্পারের। এবং সেইখানে আপনার হচ্ছে এই উড হাউস রোডে হচ্ছে আপনার এই বোধওয়ার পার্কটা। তো সেই মেরিন ড্রাইভ ইত্যাদি, ওখানে নারিমান পয়েন্ট, এটা হচ্ছে ওর পশ্চিম দিকে। হুম এবারে ডান দিকে রিগাল সিনেমা, মানে ওটা একটা অত্যন্ত মানে জন অধ্যুষিত অঞ্চল। এবং ওদের যে লিস্ট আমি পেয়েছি, ওদের ট্রান্সক্রিপ্ট পর্যন্ত পেয়েছি, ওরা যে SMS গুলো করেছে, আমি সেই নাম্বার গুলো পর্যন্ত আপনাদেরকে প্রোভাইড করতে পারি, আর একদিন আর একটা অনুষ্ঠানে করব। হুম তো যে মোবাইল নাম্বার গুলো ইউজ করেছিল, হুম এবং সেইখানে ওদের কিন্তু WTC বলে একটা কথা ছিল, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আমি যে বাড়িতে থাকি, মানে যে বাড়িতে উঠে আত্মীয় বাড়িতে, তার উল্টো দিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। হুম এবং সেটা সম্ভবত তারা অ্যাটাক করেনি, হয় তারা ওই পজিশনটা জানার জন্য WTC-টাকে রেখেছিল, নয়তো তারা অ্যাটাক করেনি। কেন, রাত্রির 8টা, 8:30টার সময় ওরা ওখানে নামে। সেই সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বন্ধ থাকে, অফিস টফিস ছুটি হয়ে যায়, সেই জন্য সেখানে তারা অ্যাটাক করেনি। অদ্ভুত ব্যাপার হলো, ওরা প্রথমে অ্যাটাক করেছে আপনার ওয়ার্ল্ডি এবং কি বলে বাইকুলা, এবং আপনার ভিটি মানে ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস। হ্যাঁ 9:40 ওরা 9:30 থেকে 40 মধ্যে অ্যাটাক করে আপনার ক্যাফের ওপর, তাজ, এই সমস্ত জায়গাগুলো। এবং সেখানে তাজে ঢুকতে গিয়ে 20 জনকে মারে, ঢোকার সময় শুধু 20 জন মেরেছিল। এবং সেইখানে যে তাদেরকে নির্দেশগুলো দেওয়া হচ্ছিল, সেই নির্দেশগুলো সমস্ত ছিল ধর্মভিত্তিক, যে ওখানে মুসলমান যারা আছে মারবে না, এবং ইসলামের তোমরা হচ্ছে কমান্ডোজ। এবং এই ধরনের যেখানে আমি জানি যে ভারতের কোনো মুসলমান এটা মেনে নেননি এবং মেনে নেবেন না, এইটা ওরা মানতে পারে না। এবং কিন্তু সেইখানে তাও তারা মরিয়া প্রচেষ্টা করে যায়। আজকে আবার কিন্তু দেখুন, সেই ধর্মের ভিত্তিতে আসিম মুনির পাহেলগাঁওটা করলেন, এইখানে মিলটা। তো সেই জন্যই আমি আবার বলছি যে আমাদের এখানে অত্যন্ত আমরা যেটা ভুলটা করি, যেটা নিয়ে গ্লোবাল টেররিজম এক্সপার্টরা আজকে কথা বলেন, আমি যেটা বারবার বলে গেছি, যে আমরা প্রোঅ্যাক্টিভ হই না, আমরা রিঅ্যাক্টিভ হই। রিঅ্যাক্টিভ হলে হবে না, এখানে প্রিএম্পটিভ স্ট্রাইক আমাদের করতেই হবে। আর্যবাবু, আমরা একটা বিষয় একটু জানতে চাইবো। বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছদ্মবেশে তো একটা প্রবেশ করার প্রবণতা বরাবরই আমরা দেখেছি। সেক্ষেত্রে কি স্থানীয় যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তাদের কি আরো বেশি সতর্ক হওয়ার সময় এবার এসে গিয়েছে? একদম, আমি তো বারবার বলছি, শুধু পশ্চিমে নয়, পাকিস্তান এখন পূর্ব দিকে এসে গেছে, এবং তার সঙ্গে টার্কির অনুপ্রবেশ বাংলাদেশে সাংঘাতিকভাবে ঘটছে। মিলিটারি কোলাবোরেশনে গেছে। এখন বাংলাদেশের একটা টিম ব্রিটেনেও ভিজিট করছে আপনার এয়ারক্রাফট ইত্যাদি কেনার ব্যাপারে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, আমেরিকা ব্রিটেন কিন্তু পাকিস্তানকে গোপন হেল্প করে যায়। দেখুন, ট্রাম্প কিন্তু তালিবানের কাছে ন্যাটোর আর্মস অ্যামিউনিশন ফেরত চাইছেন আফগানিস্তান থেকে, আমেরিকা বেরিয়ে যাওয়ার পরে, আমেরিকান ফোর্সেস।
কিন্তু পাকিস্তানের কাছে একটা জিনিস উনি চাইছেন না, এই যেখানে প্রত্যেকটা টিভি চ্যানেল, ইন্টারন্যাশনাল বলুন, ভারতীয় টিভি চ্যানেল বলুন, সবাই দেখিয়েছে যে ট্রাকের পর ট্রাক আর্মস অ্যান্ড অ্যামিউনিশন চলে গেছে পাকিস্তানে। তো সেইগুলো পাকিস্তান হচ্ছে আমেরিকার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেটাকে উনি বারবার বাঁচাচ্ছেন, এবং তেমনি ভাবে উনি বাঁচালেন একে। তো সেই জন্য আমাদের স্থানীয় প্রশাসন আজকে এটার উপর জোর দিতেই হবে, যে রাজ্য হোক, আমাদের পশ্চিমবঙ্গ খুব ভালনারেবল পজিশনে এই সময় আছে, খুব 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 আপনার বিপদের মধ্যে আছে, এটা আমি বলতে পারি। এবং তার সঙ্গে অন্যান্য রাজ্য, সে যে প্রান্তেই হোক, প্রত্যেকটা রাজ্যে এই যে অসংখ্য আপনার পাকিস্তানি ধরা পড়ছে, এই অসংখ্য বাংলাদেশি ধরা পড়ছে অনুপ্রবেশকারী, রোহিঙ্গারা ধরা পড়ছে, তো তাদেরকে এই যে আধার কার্ড ইস্যু করা থেকে আরম্ভ করে ভোটার আইডি কার্ড ইস্যু করা থেকে আরম্ভ করে, এটা কিসের বিনিময় হচ্ছে? জাতীয় স্বার্থের বিনিময়? এটা হতে পারে কোনোদিন? এটা এটা চলতে পারে? এটা এটা চললে তো আজকে ভারতকে ইসরায়েলের মতন, আবার বলছি, ভারতের এমন অবস্থা হয়ে গেছে, ভুটান অলসো হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই চায়না। অর্থাৎ আর্যবাবু, এই সময় এসে গেছে সমস্ত স্তরে সতর্ক হওয়ার, কারণ ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে, বদলা নেওয়ার প্রস্তুতি কি শুরু করে দিয়েছে পাকিস্তান, তাই সময় সতর্ক থাকার। আর্যবাবু, অনেক ধন্যবাদ জানাই। আজ সময় একেবারেই শেষ, তাই আরো আলোচনা বিশ্লেষণ হয়তো বাকি থেকে গেল, কিন্তু যেই তথ্য উঠে আসলো যে সর্বস্তরে কিন্তু সতর্ক থাকার সময় এখন এসে গিয়েছে।